ওকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টাইম টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান প্রেস ভিউতে। প্রেস ভিউর আজকের এই পর্বটি বিশেষ পর্ব হিসেবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা জানেন প্রেস ভিউতে আমরা বাংলাদেশ এবং আমেরিকার বাংলাদেশি কমিউনিটি যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিভিন্ন আলোচিত সংবাদগুলো নিয়ে আমরা কথা বলি। আর এই সংবাদে আমাদের আলোচনায় আমাদের সাথে অংশ নেন একজন বিশেষ অতিথি। তো আজকে আমরা আমাদের এই প্রেস ভিউ অনুষ্ঠানের আলোচনার সাথে সংবাদের আলোচক হিসেবে যাকে পেয়েছি তিনি হচ্ছেন মুশফিকুল ফাজাল আনসারী। এই সময়ের আলোচিত নাম। তিনি জাস্ট নিউজ বিডি এর সম্পাদক হিসেবে কাজ করেন। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশ এনটিভিতে যে একটি বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয় হ্যালো এক্সিলেন্সি, তার সফল উপস্থাপকও। এছাড়াও তিনি বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠানের টকশোতে অংশগ্রহণ করেন, নিজে অনেক অনুষ্ঠান সঞ্চালনা করে থাকেন, আর সম্পাদক হিসেবে কাজ করছেন, অনেক লেখালেখির সাথে যুক্ত আছেন। তো তিনি বর্তমানে আমেরিকায় থাকার সুবাদে আমরা তাকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে পেয়েছি আজকে। তো চলুন আমরা তার সাথে পরিচিত হই এবং প্রেস ভিউ অনুষ্ঠান শুরু করি। মুশফিকুল ফাজাল আনসারী, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন পর আপনাকে আমেরিকার মাটিতে দেখতে পাচ্ছি। বাংলাদেশের টিভি ছেড়ে এখানে বেশ ভালোই জমিয়ে নিয়েছেন অনুষ্ঠান করে। ধন্যবাদ। তো আসলে আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান, এবং আমরা দর্শকরা জানবেন আপনাদের মাধ্যমে, সেই জন্য আজকে বিশেষ করে আপনি সময়ে নানা কারণে আপনিও আলোচিত হয়ে মানে সংবাদ মাধ্যমে আপনি যেমন নিজে একজন সংবাদ ব্যক্তিত্ব, সাংবাদিক হিসেবে কাজ করছেন, পাশাপাশি সাম্প্রতিক সময়ে আপনি নিজেও আলোচনায় চলে এসছেন বিভিন্ন কারণেই। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আমাদের দর্শককে, সেই সমস্ত দর্শকের অনেক প্রশ্ন আছে, অনেক জানার আছে আপনাকে নিয়ে, আপনার কর্মকাণ্ড নিয়ে। তো সেগুলো নিয়ে আমরা আজকে আপনার সাথে কথা বলবো বলেই আমাদের এই প্রেস ভিউ অনুষ্ঠানটির বিশেষ পর্বের আয়োজন। এবং আজকে এই প্রেস ভিউ অনুষ্ঠানটি নিশ্চয়ই দর্শকরা সেভাবে নেবেন এবং অনেক তাদের জানার আগ্রহ সে উত্তর পাবেন। তো আমরা যেটা করি আসলে প্রেস ভিউতে সাধারণত বাংলাদেশ এবং এখান থেকে প্রকাশিত যে পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলোর সংবাদ শিরোনামগুলো এক নজর করে দেখে নিই, তারপর আমরা আলোচনায় যাই। কিন্তু এই বিশেষ প্রেস ভিউ অনুষ্ঠানটি আজকে আমাদের যেটি প্রচারিত হচ্ছে, এটি যেহেতু আসলে আপনাকে আমরা পেয়েছি, তো আমরা সেই বিষয়গুলো ওই সাধারণ গতানুগতিক যে অন্যান্য সব সংবাদ নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। যে বিষয়গুলো নিয়ে আসলে আমাদের দর্শক বেশি আগ্রহী, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরাও আগ্রহী। তারপরে যদি আমরা সময় সুযোগ পাই আপনার অন্যান্য, এবং আপনি যদি চান যে আরও কোনো বিষয় আমরা আলোচনা জানাতে চান, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমি আসলে খুব আপনি যে সংবাদ মাধ্যমটির সম্পাদনা করেন, সম্পাদক হিসেবে কাজ করেন, সেটি দিয়ে শুরু করতে চাই। আমি আজকে সকালেই খুব একটি সংবাদ পেয়েছি এবং পরে দেখলাম যে হ্যাঁ, বাংলাদেশ থেকে যে অনলাইনে যে সংবাদপত্রগুলো দেখা যায় সেখানেও এসছে যে জাস্ট নিউজ সরকার বন্ধ করে দিয়েছে। তো আপনি নিশ্চয়ই জানেন, অবগত হয়েছেন। তো আমি জানতে চাবো যে মানে এমন কি কারণ ঘটলো যে জাস্ট নিউজ বন্ধ করতে দিলে, আপনার কি মূল্যায়নটা? না, আমিও খুব স্তম্ভিত, আমিও খুব হতবাক যে জাস্ট নিউজ এমন কোনো কাজ করেনি যে বন্ধ হওয়ার মতো কোনো কাজ করেছে বলে আমি মনে করি না। নিশ্চয়ই আপনারাও এটা দেখেন, অবজার্ভ করেন। কারণ একটা জিনিস আছে, যেমন বাংলাদেশে এখন তথ্য প্রযুক্তির সুবাদে অনেক অনলাইনের সৃষ্টি হয়েছে, অনেক বিশেষ করে ইন্টারনেট বেসড মিডিয়া অনেক প্রসারিত হয়েছে। তো এটার কারণে কিন্তু জাস্ট নিউজও প্রায় 2012 সাল থেকে আমরা শুরু করেছি। আমাদের প্রথম অনুষ্ঠান হয়েছিল, একটি উদ্বোধনী অনুষ্ঠান শুরু করি রাশিয়ান কালচারাল সেন্টারে, যেখানে সরকার বিরোধী দলে অনেকে ছিলেন, রাষ্ট্রদূতরা ছিলেন। তো সেখানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুরু তৎকালীন সময়, এবং আমরা জাস্ট নিউজে চালু করি। এটি একটি প্রফেশনাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে আমরা এখানে এই যাত্রাটা আমাদের শুরু হয়। অনেকেই আমাদের সঙ্গে শুরুর দিকে ছিলেন, এখন অনেকেই এখানে কাজ করছেন। তো এটি বন্ধ হওয়ার মতো এমন কোনো গর্হিত অপরাধ জাস্ট নিউজ করেনি। কিন্তু আমি খুব বেশি আশ্চর্যও হইনি, কারণ আমি দেখছি যে সরকারের যে দমন নীতি, বিশেষ করে রাজনৈতিক দল, অপরাপর ব্যক্তি এবং সকলের প্রতি সরকারের যে দেবেন, সেটির আছড় লেগেছে কিন্তু মিডিয়াতেও। তো এই জন্য সরকার এরকম একটি এতটুকু হিংসাত্মক মনে হয় না হলেও চলতো, যে একটি নিউজ এজেন্সিকে, যেখানে এমন কোনো নিউজ জাস্ট নিউজের বরাদ দিয়ে আমার মনে হয় না বলতে পারবে যে যেটি জাস্ট নিউজ মিসলিড করেছে বা কোনো ধরনের ইনফরমেশনের বাড়তি কোনো ধরনের আশ্রয় নিয়েছে। এবং আমরা এই জিনিসগুলো খুবই মেনটেন করি এবং আমাদের এডিটোরিয়াল পলিসিও সেটা আছে। তবে যা ঘটেছে তার বিবরণ দিতে হবে,
যা ঘটেনি তা লেখা যাবে না, এই ধরনের একটা পলিসি আমি দীর্ঘদিনের পেশাগত জীবনে আমি নিজেই এটা লালন করেছি, ধারণ করেছি। আমি আমার প্রতিষ্ঠানেও আমার সহকর্মীরাও সেরকমই ছিলেন। তো আমি খুব কষ্ট পেয়েছি যে এরকম একটি নিউজ এজেন্সিকে সরকার কেন বিটিআরসিকে ব্যবহার করে বন্ধ করলো, আমি এখনও পরিষ্কার নই। প্রথম আমার একটা ধারণা ছিল যে বোধহয় এটি কোনো কারিগরিক ত্রুটি হতে পারে, কিন্তু পরে আমি দেখতে পাচ্ছি যে না, এটা আমাদের যে ইন্টারনেট প্রোভাইডার আমাদের ব্র্যাকনেট তারাও করলো। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, বিটিআরসি প্রথমে আমাদের অফিস থেকে যোগাযোগ করা হলো, তারা বললো যে আমরা জানাচ্ছি, কল ব্যাক করছি। পরে কিন্তু আমাদের আর কেউ বিটিআরসির ওই সচিব যিনি একসময় আমাদের সহকর্মীও ছিলেন, যিনি বিটিআরসির সচিব, আমাদের আমি একসময় কিছুদিন প্রধানমন্ত্রী অফিসে কাজ করেছি, উনি আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর, মিস্টার সারোয়ার আলম। উনি কিন্তু এখন বিটিআরসির সচিব হিসেবে কাজ করছেন। তো উনি, আমি জানি না, আই ডোন্ট নো। তো বাংলাদেশ থেকে এই জাস্ট নিউজ বন্ধ হওয়ার বিষয়ে বাংলাদেশ থেকে প্রকাশিত পত্রিকাগুলোর মধ্যে আমার যেটা চোখে পড়েছে যে নয়া দিগন্ত এবং মানব জমিন দুটো নিউজ করেছে জাস্ট নিউজ বন্ধ ঘোষণা। তো এর মধ্যে আপনার যেটা বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে তারা সংবাদ মাধ্যম বা সংবাদপত্র পক্ষ থেকে যে যোগাযোগ করা হয়েছে, তো তারা কোনো কারণ জানাননি, শুধু বন্ধ ঘোষণা সেটুকু তারা নিশ্চিত হয়েছেন, কিন্তু কোনো কারণ জানাননি। তো এক্ষেত্রে আমি যদি সংযোগ করতে চাই যে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে বাংলাদেশ জাতিসংঘে যে বাংলাদেশ মিশন, স্থায়ী মিশন, সেই স্থায়ী মিশনের পক্ষ থেকে পাঠানো প্রেস রিলিজ বলেন, তার বরাত দিয়ে বলা হয়েছে দলীয় কাজের সাংবাদিকতার আইডি জাতিসংঘে বাংলাদেশ মিশনের অভিযোগ আপনার বিরুদ্ধে। তো এইটা কি আপনি মনে করছেন যে কোনো কারণ? হ্যাঁ, না, এটা খুব ভালো। আপনি শুধু আজকাল নয়, বাংলাদেশের অনেকগুলি শীর্ষস্থানীয় মিডিয়া আমি বলবো, তারাও এই ধরনের রিপোর্ট প্রকাশ করেছেন। আমি খুব ব্যথিত হয়েছি। তারা যে তাদের একজন পেশাদার সহকর্মীকে তারা এই ধরনের সংবাদ মাধ্যমের বিষয়বস্তুতে পরিণত করবেন, এটি আমার খুব, সরকার করতে পারে, সরকার নানা ধরনের অপতৎপরতা করতে পারে, আমরা এটা সকলেই জানি যে সরকার কিভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু একই সঙ্গে যদি মিডিয়াও যদি এ ধরনের বিষয়গুলোকে পৃষ্ঠপোষকতা দেয়, প্যাট্রোনাইজ করেছে, এটি খুব দুর্ভাগ্যজনক। বিশেষ করে ওই সমস্ত মিডিয়া কিন্তু অনেক প্রফেশনাল সাংবাদিক কাজ করছেন, যারা দীর্ঘদিনের অভিজ্ঞতায় তারা তাদের পেশায় নিয়োজিত। তো তারা যখন এই কথাগুলো, এই প্রশ্নটি যখন তোলেন, আমি দেখেছি, বিশেষ করে আমি রিপোর্টার হিসেবে আমি জানি, এটা সকলেরই জানা, ধরেন আমি আপনার বিরুদ্ধে একটা রিপোর্ট করব বা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ এসছে, আমি সেটি করব, কিন্তু আপনার একটা বক্তব্য তো আমার লাগবে। অ্যাটলিস্ট আমি আপনাকে একটু আপনার মতামত জানতে চাইবো যে আপনার এই বিষয়ে প্রতিক্রিয়া কি, আপনি এই কাজটি, এই গর্হিত কাজটি করেছেন, অমুকে বলছে এটা, তা আপনার এই বক্তব্যটা কি। তো আমার কোনো ধরনের কেউ কোনো বক্তব্য নেওয়ার প্রয়োজন মনে করেননি। কোনো ধরনের রিপোর্টের পরে আমি যখন রিপোর্ট দেখেছি, তারপরে আমি সংশ্লিষ্ট সম্পাদক বা যাদের সঙ্গে আমার চেনা জানা আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করেছি, তখন কেউ বলেছেন হ্যাঁ এটা তো আসলে ওইভাবে হয়েছে, ওই করেসপন্ডেন্ট ওইভাবে করেছেন, তাহলে আপনার কিছু থাকলে দেন, এইরকম। তো এটার মধ্যে কিন্তু প্রফেশনালিজমের কিন্তু যে মানদণ্ড সেটি কিন্তু খুব বেশি পরিলক্ষিত হয়নি আর কি। আমাকে বক্তব্য, হ্যাঁ, আজকাল তো আমি এইমাত্র এখানে এসে জানলাম যে আজকাল একটি করেছেন, তবে আজকাল তারা প্রেস, এখানকার মিশনের প্রেস মিনিস্টারের তারা উদ্ধৃত করেছেন যে উনি বলেছেন, আমি সেটা জানতে চাচ্ছি যে এখন যে বিষয়টা হলো সাংবাদিক হিসেবে আমি যদি সরকারের পক্ষ অবলম্বন করি বা সরকারের পক্ষে কথা বলি বা আওয়ামী লীগের ধ্যান ধারণা লালন করি, তাহলে আমি নিরপেক্ষ থাকতে পারবো। কিন্তু আমি বিএনপি অথবা বিরোধী কোনো মতের প্রতি আমি পক্ষাবলম্বন করি, অথবা তাহলে আমি আর নিরপেক্ষ থাকলাম। আমি নিরপেক্ষতার মানদণ্ড আসলে ঠিক বুঝতে পারছি না, নিরপেক্ষতাকে কীভাবে সংজ্ঞায়িত করা হয়। যারা কথা বলছেন তারা কিন্তু প্রবলভাবে সরকারকে সমর্থন করছেন, প্রবলভাবে সরকারের এজেন্ডাগুলো বাস্তবায়ন করছেন, কিন্তু আমাকে বলছেন আমি বিরোধী দলের এজেন্ডা বাস্তবায়ন করছি। তো আমার কথা হলো, এই কথাগুলো যদি কোনো নিউট্রাল ব্যক্তি যদি বলতেন, তাহলে আমি অত বেশি কষ্ট পেতাম না। আমি যাদেরকে দেখছি তারা যেভাবে তাদের ভাষা প্রয়োগ করছেন, যেভাবে, তাতে মনে হয় যে এটা আসলে নিউজের যে এথিক্স সেটাও কিন্তু প্রপারলি মেনটেন করা হয়নি। আর আমাকে বলা হচ্ছে আমি তো সাংবাদিকতায় নতুন নয়, এবং জাতিসংঘ কিন্তু আমি কাভার করছি এই নতুন না, আপনিও নিশ্চয়ই জানেন, অনেকেই জানেন, জাতিসংঘ সাধারণ অধিবেশন সহ অনেকগুলো ইভেন্ট আমি কাভার করেছি। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে আমি নির্বাচন কাভার করেছি, যুক্তরাজ্যের জাতীয় নির্বাচন কাভার করেছি, আন্তর্জাতিক সভা সম্মেলন অনেকগুলোতে আমার যাওয়ার সুযোগ হয়েছে, এবং ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট হিসেবেই আমার ক্যারিয়ার। এবং আমি ইত্তেফাকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলাম, তার আগেও আমি সাংবাদিকতা করেছি, ইউএনবিতে কাজ করেছি, আমার শুরু সেই রোববারে। কিন্তু আপনি একটি কথা বলেছেন জনাব মুশফিকুল ফজল আনসারী, যে যারা এখন আওয়ামী লীগের বা বর্তমান সরকারের পক্ষে কথা বলে
তাদের বিষয়ে বলা হয় না যে দলীয় পক্ষপাত দুষ্ট, কিন্তু যে কথাগুলো বিএনপির পক্ষ হয়ে বা বিএনপির পক্ষে যায় বা বিএনপির পক্ষে বলা হয় তখনই বলা হয়। কিন্তু আপনি কি তাহলে বিএনপির পক্ষ হয়ে কথা বলছেন? আপনি কি সেটা স্বীকার করে শোনেন, আমি যদি গণতন্ত্রের কথা বলি, মানুষের অধিকারের কথা বলি, এটা যদি বিএনপির পক্ষে যায় তাহলে তো আমার কিছু করার নেই। আমি তো এবং আমি কোনো রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো কাজ করছি না, সে বিষয়ে আমি পূর্ণাঙ্গ সচেতন। যেমন ঢাকার একটি জাতীয় দৈনিক নিউজ করেছে, পরবর্তী আমার বক্তব্য তারা সুন্দর করে সেটিতে এন্টারটেইন করেছে, যদিও ছাপানোর পরে, যে আপনি দেখেছেন কিনা জানি না, যে শান্তিরক্ষী মিশন বন্ধ, এরকম আশ্চর্যবোধক চিহ্ন তৎপরা, যেখানে আমাকে সম্পৃক্ত করা হচ্ছে, আমি জাতিসংঘে এই কাজের সঙ্গে লিপ্ত। তো এই ধরনের, যদিও আমি এই বিষয়টি, যেহেতু তারা আমার বক্তব্য পরে তারা নিয়েছে এবং আমি গায়ে পড়ে আমি উপযাজক হয়ে তাদেরকে দিয়েছি, যে জাতিসংঘ শান্তিরক্ষণ মিশন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন স্পোক্স পার্সনের কাছে আমার ছিল না। এবং এটি একটি আপনার যে জাতিসংঘের মুখপাত্র বা মুখপাত্রের উপস্থিতিতে ডেপুটি মুখপাত্র যে ব্রিফ করেন, এটি একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার জাতিসংঘের। এবং জাতিসংঘ মহাসচিবের কর্মসূচি, বিভিন্ন দেশের বিষয় সেই ব্রিফিংয়ে উঠে আসে। এবং এখানে অনেক সাংবাদিক, যদিও বাংলাদেশের সাংবাদিক আমি জানি না কেন সেখানে নাই, তবে অনেক সাংবাদিক, অনেক ভারতের সাংবাদিক আছেন, আপনার পাকিস্তানের আছে, শ্রীলঙ্কার আছে, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এন্ড অল দুনিয়ার সব মিডিয়ার সেখানে অ্যাক্রেডিটেটেড, তারা সেই ক্রেডেনশিয়াল নিয়ে তারা সেগুলি কভার করছে। এবং আমি কিন্তু জাতিসংঘ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনও একজন সদস্য, আমি জাতীয় প্রেস ক্লাবের বাংলাদেশের সদস্য এবং ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবের সদস্য। তো আমি সাংবাদিকতার প্ল্যাটফর্মগুলোতে আমি যেরকম আমি আমার প্রফেশনালিজমকে মেনটেন করার চেষ্টা করছি, প্লাস আমার একটি এই মাধ্যমের সাথে জড়িত, আপনি ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম বলেন বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলেন, তাদের সঙ্গেও আমার একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে প্রফেশনাল কারণে। এখন যেটা বলা হচ্ছে যে আমি সাংবাদিক না, আপনি বোধহয় সেই প্রশ্নটি করবেন বা করতে চাইবেন বা করা উচিত, যে আমি সাংবাদিক না, অথচ আমি দলীয় পারপাস সার্ভ করছি এবং আমি ক্রেডেনশিয়াল নিয়ে নিয়েছি। এখন জাতিসংঘের স্থায়ী মিশনে এটা জানা উচিত। বাংলাদেশ সরকার যে আচরণ করছে তাতে মনে হচ্ছে জাতিসংঘের মুখপাত্রের অফিস বোধহয় তথ্য মন্ত্রণালয়ের কোনো অধিদপ্তর, অথবা স্টেট ডিপার্টমেন্ট বোধহয় সরকারের কোনো অধিদপ্তর, বা এরকম যে এখানে দেয়া যাবে না। আপনি নিশ্চয়ই জানেন যে এটি কিন্তু একটা পার্টিকুলার একটি ফরম্যাট আছে, আপনিও এই ফরম্যাট ফুলফিল করলে আপনিও পাবেন। এবং আমি প্রথমে কিন্তু আমার প্রোফাইল দিয়েছি তাদের কাছে, যে আমি কে, কারণ এর আগেও আমি করেছি, তারপরে আমি আমার শর্ট প্রোফাইল, আমার শর্ট বায়োগ্রাফি প্রত্যেকের কাছে আছে, আমি কোথায় কাজ করেছি, আমি প্রধানমন্ত্রী অফিসে কাজ করেছি, আমার কি দলীয় আনুগত্য, সব কিছুই আমার কিন্তু সেখানে প্রধানমন্ত্রী অফিসে কাজ করেছি, আমি 5 বছর এজ অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি। কিন্তু আমি প্রধানমন্ত্রী অফিসে কাজ করতে হতো, প্রধানমন্ত্রী অফিসে এখন কাজ করছেন না সাংবাদিকরা, এখন ওই যে আপনার এই যে আশরাফুল আলম খোকন, সে কাজ করছে না, সেও সাংবাদিক। আমি বলবো না যে তারা যেরকম আমাকে বলছে আমি সাংবাদিক, আমি সেটা বলবো, সে তো ডেপুটি প্রেস কাজ করছে, চ্যানেল আই ছিল, ভয়েস টোয়েস ভালো। তো এখন আমাকে তাই বলে এখন যিনি প্রেস মিনিস্টার হিসেবে ধরেন এখানে নিয়োগ পেয়েছেন, যেমন শামীম ভাই ওয়াশিংটন উনি প্রেস মিনিস্টার হিসেবে আসবেন, ইউএনবিতে চিফ রিপোর্টার ছিলেন, ওনার সঙ্গে আমি কাজ করেছি, আমি কি বলবো না উনি প্রেস মিনিস্টার হয়ে গেছেন, উনি সাংবাদিক না? বা নাদিম কাদের লন্ডনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন, আমি কি বলবো না যে নাদিম কাদের সাংবাদিক না? তো এই ধরনের কথাটা খুবই কষ্ট লাগে। এবং যারা বলছেন, আমি কিন্তু খুব বিস্মিত হই না, আমি আগেও বলেছি, কারণ ওনারা আমাকে বলছেন এজেন্ডা বাস্তবায়নের জন্য, কিন্তু ওনারা যে এজেন্ডা বাস্তবায়ন করছেন, যে এজেন্ডা সবচেয়ে বেশি ক্ষতিকর, যেটি গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের অধিকারের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে তো একটা বিষয় আছে, যেমন ধরেন যে তারা হয়তো কেউ প্রধানমন্ত্রী দপ্তরের সাথে যুক্ত হয়ে কাজ করছেন, আর কেউ রাষ্ট্রীয় যে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখানে হয়তো প্রেস মিনিস্টার হিসেবে ওয়াশিংটনে কিংবা এখানে কাজ করছেন, আমাদের মিশনে বলেন কাজ করছেন। কিন্তু আপনি তাহলে যদি আমরা জানতে চাই যে আসলে নিউ ইয়র্কে তাহলে আপনি কি করছেন? আমি পেশাগতভাবে আমি অত্যন্ত আমার পেশার প্রতি আমি অত্যন্ত সচেতন। বিশেষ করে যখন ইংরেজিতে আমি দেখি অনেক সংবাদ মাধ্যম ইংরেজিতে যখন একটা রিপোর্টিং হয়, যখন ব্রিফিং হয়, এটি তর্জমা করতে গিয়ে কিন্তু অনেক ধরনের শব্দের টুইস্টের বিষয় থাকে, অনেক ধরনের আমি আমার মতো করে অনুবাদ করার চেষ্টা করি। কিন্তু আমি এই বিষয়টাও খুব সচেতনতার সাথে আমি করেছি। যেমন আমি একটা প্রশ্ন করেছিলাম জাতিসংঘের প্রথম আমার এখানে, আমি এই সময়, এর আগে তো আমি অনেক করেছি, এখানে আমি স্টেট ডিপার্টমেন্টে একটা ব্রিফিং ছিল, সেটা ছিল ফিল রেইনার করেছিলেন বোধহয় সম্ভবত জানুয়ারি 4 তারিখে। উনি জাতীয় নিরাপত্তা পরিচালক ও হোয়াইট হাউসের, এবং উনি প্রেসিডেন্ট ওবামার সফর সঙ্গে ছিলেন আপনার নয়াদিল্লিতে প্রেসিডেন্ট ওবামার সফরের সময়। তো আমি জানতে ফিরে আসার পরে একটা ব্রিফ হলো, আমি জানতে চাইলাম যে বাংলাদেশের পত্রপত্রিকা কেউ করছেন, রিপোর্ট হচ্ছে যে ওবামা মোদির সাথে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা হয়নি। এটি ইনোসেন্ট প্রশ্ন যে প্রেসিডেন্ট ওবামা মোদির সাথে, যেহেতু রিজনাল পিস এবং স্টেবিলিটির কথা বলেছেন, রিজনাল পিস এবং স্টেবিলিটি তো বাংলাদেশকে বাদ দিয়ে নয়, বাংলাদেশে যেহেতু শান্তি বিনষ্ট হচ্ছে,
তো এখন মানুষ সংখ্যায় দিনাতিপাত করছে। তো আমি বলেছি যে আপনারা কি প্রেসিডেন্ট ওবামা এবং মোদি কি ভারতের প্রধানমন্ত্রী মোদি কি আলাপ করেছেন বাংলাদেশ বিষয়ে? তো উনি বলেছেন নিশ্চয়ই করেছেন, এবং আমি সেটা সফর সঙ্গী ছিলাম। বাংলাদেশের প্রসঙ্গে এসছে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, বাংলাদেশের স্থিতি, স্থায়িত্ব, অর্থনৈতিক স্বনির্ভরতা এসব বিষয়ে স্থান পেয়েছে, এবং যেহেতু বাংলাদেশ একটি প্রতিবেশী রাষ্ট্র ভারতের, এবং অপর প্রতিবেশী রাষ্ট্র নিয়ে আলাপ করেছে। তো এটি আমি প্রশ্ন করলাম, এইটা নিয়ে কিন্তু উত্তর, এটি কিন্তু খুব একটা, এটি হলো অনেক পত্রিকায় গেল, এই রিপোর্ট করলো, কেউ কেউ হয়তো আমার জাস্ট নিউজকে বেশিরভাগই কোট করেনি, বাট তাদের ওয়েবসাইটে আছে, এখনও আছে, প্রত্যেকটি থাকে। জাতিসংঘে আমি গেলাম, জাতিসংঘের মুখপাত্রকে আমি এটি জিজ্ঞেস করলাম যে তারঙ্গ বাংলাদেশে যাচ্ছে কিনা। আপনারা বলেছেন যে জাতিসংঘ এই বিষয়ে বা সহিংসতা এবং এইসব বিষয়ে উদ্বেগ, তো এটি কি কেন? বাংলাদেশে তো গণতন্ত্রের নির্বাচনের পরপর সকলেই এক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন, স্টেট ডিপার্টমেন্ট সহ সকলে, যে এটি ইনক্লুসিভ ইলেকশন হয়নি, পার্টিসিপেটরি ইলেকশন হয়নি, একটি ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি ইলেকশন করা দরকার। এটি সকলেই, বিএনপি করার আগেই কিন্তু অপর রাষ্ট্র তাদের স্টেটমেন্টে তারা বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, স্টেট ডিপার্টমেন্ট বলেন, জাতিসংঘ বলেন, সকলেই। তো এখন তাদের অবস্থানটা কি বাংলাদেশের সমস্যা তো এটাই, যে যেহেতু গণতন্ত্রহীন অবস্থায় বাংলাদেশ আছে, এ কারণে গণতন্ত্রহীন যেহেতু ইনক্লুসিভ ইলেকশন হয়নি, মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। এ কারণে গণতন্ত্রহীন যেহেতু নির্বাচনে 154টি সিটে বিনা ভোটে প্রতিনিধি নির্বাচিত হয়েছে। এ কারণে গণতন্ত্রহীন প্রধানমন্ত্রী, স্পিকার সহ অনেকে তারা তাদের নিজেদের ভোটে দিতে পারেননি। তো এই জন্য এই বিষয়গুলো, আমার প্রশ্নগুলো কিন্তু খুব খুব সংক্ষেপে এবং বিটুইন দ্য লাইন ছিল, যে জাতিসংঘের অবস্থান কি। তখন তারা প্রশ্নের জবাবে অনেক কথা বলেছে, কোনো দিন রিড আউটও করেছে। আমার পরবর্তী প্রেস কনফারেন্সে মুখপাত্র নিজেই বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে এসছেন, বাংলাদেশে, এবং চিঠি দেওয়ার কথা এগুলিও বলেছেন। এগুলো কিন্তু নিউজ মিডিয়া হিসেবে ব্রেকিং নিউজ, এটা কিন্তু অনেকে খুশি হয়েছে যে চিঠি গিয়েছে, অনেকে ব্রেকিং করতে পেরেছে, বিশেষ করে অনলাইনগুলো, নিউজ এজেন্সিগুলো, যেটা কিন্তু ব্রেকিং, আমরা কিন্তু ব্রেকিংয়ের জন্য আমরা ছুটে বেড়াই। তো এটা কিন্তু ব্রেকিং নিউজ ছিল যে দুই প্রধানমন্ত্রীকে, এবং চিঠি দিতে অনেক সময় লেগেছে। তো এখন কিন্তু প্রসিডিংস এখনও আছে, সবগুলো প্রসিডিংস থাকে, আপনার ন্যারেশন আকারে আছে, ভিডিও আকারেও আছে, আপনি চাইলেই দেখতে পারেন যে কী ধরনের প্রশ্ন হয়েছে, কে প্রশ্ন করেছে। এখানে আমি ছাড়া তো আরও সাংবাদিক আছে, বাংলাদেশ নিয়ে তারা লেখালেখি করে, বাংলাদেশ নিয়ে জানে, কারণ যারা এই সমস্ত ফোরামে প্রশ্ন করে বা রিপোর্টিং করে তাদের কিন্তু অনেক বিষয়ে একটু জানার সুযোগ থাকা বাঞ্ছনীয়, বা অনেক বিষয়, কারণ আমি যে বিষয়ে জানি না সে বিষয়ে তো আমি প্রশ্ন করতে পারবো না। এখন অনেকগুলি ইস্যু আছে, ইউক্রেন ইস্যু আছে, সিরিয়া ইস্যু আছে, গ্লোবাল কনটেক্সটে অনেকগুলো বিষয়ের অবদান আছে। আর আমি যে শুধু বাংলাদেশ নিয়ে করছি তাও না, অন্য বিষয় আছে। এই বিষয়ে গতকালকেই বোধহয় জাতিসংঘে আরও একটা ব্রিফিং ছিল, সেখানে আপনি একটা প্রশ্ন করেছেন, ইনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ থেকে একটা প্রাইভেট চ্যানেল কথাও বলেছে। তো আমি এই বিষয়টা আপনার সম্বন্ধে বা আপনার যে কার্যক্রম সম্বন্ধে যে বলেছেন, এখানে আপনি কি করছেন সেই বিষয়ে আপনি ব্যাখ্যা দিলেন। তো বাদবাকি আরও কিছু প্রসঙ্গ আমরা নিয়ে আসছি একটা বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, প্রেসবি অনুষ্ঠানে একটি বিরতির সময় হলো, বিরতির পর আবারও আমরা জনাব মুশফিকুল ফজল আনসারীর সাথে কথা বলছি। সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্রেসবি অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন জনাব মুশফিকুল ফজল আনসারী। চলুন তার কাছ থেকে বাদবাকি বিষয়ে আলোচনায় যাই। জনাব মুশফিকুল ফজল আনসারী, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা যে বিষয়টি নিয়ে বলছিলাম যে গতকাল বাংলাদেশ থেকে, আমি নাম উল্লেখ করি বলতে পারি যেহেতু এটি অন এয়ার হয়েছে, যে ৭১ টেলিভিশন একটি নিউজ করেছে যে গতকাল বলতে বৃহস্পতিবার জাতিসংঘে নিয়মিত ব্রিফিং হয় সেদিন। তো সেই বিষয়ে সেই সময় আপনি অন্যান্য দিনের মতো আপনি সেখানে উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ প্রসঙ্গে একটি প্রশ্ন করতে চেয়েছেন। ৭১ টেলিভিশনের ভাষ্য অনুযায়ী যে আপনি সেখানে প্রশ্নের চেয়ে বক্তব্য দিতে চেয়েছিলেন, তখন যিনি ব্রিফ করছিলেন জাতিসংঘের প্রতিনিধি, তিনি আপনাকে থামিয়ে দেয়। এই প্রসঙ্গ আমি দেখেছি, মানে ওই একটা কথা আছে না, যারা দেখতে নারী তার চরণ বাঁকা। এখন মানে এই ধরনের ৭১ টেলিভিশন এটা মানে এইভাবে করছে, আমি কি বলবো, মানে আমার মানে বলার ভাষা হারিয়ে ফেলি, এবং এত মানে কষ্ট অনুভব করি, এত কষ্ট অনুভব করি, এবং এত মানে রাগ ওঠে, মানে 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 অদ্ভুত লাগে আর কি বিষয়টা। ধরেন প্রেস কনফারেন্স হচ্ছে, আমি গত ইয়ের কথাই বলি, সর্বশেষ যেটি বলেছে, প্রেস কনফারেন্সে মুখপাত্র প্রথমে তো উনি রিড আউট পড়লেন, রিড আউট পড়ার পরে ওই দিন কিন্তু আমি একটু দেরি করে গিয়েছি, প্রেস কনফারেন্স শুরু হয়ে গিয়েছিল, আমি রিড আউটের অর্ধেকটাই মিস করেছি। তো পরে আমার পাশে কিন্তু একজন
প্রশ্ন করছিলেন, আমি জানি না উনি কোনো সিনহুয়া বা চাইনিজ বা কেউ হবেন। তারপরেও কিন্তু আমি হাত তুলেছি, আমি প্রশ্ন করব। তো তখন সে কিন্তু আমাকে স্পোক্স পারসন আমাকে ওদিকে না গিয়ে, আপনি যদি দেখেন ইয়েতে স্পোক্স, আপনি যদি ভিডিওটা দেখেন, খুব বেশি বড় না, আমি অনুরোধ করবো ভিডিওটা দেখবার জন্য, 27 মিনিটের ভিডিও সেখানে আছে। তো সে কিন্তু ওদিক থেকে এসে আমাকে প্রশ্ন দিয়েছে। তো আমার প্রশ্ন একটু লম্বা হচ্ছে, তো লম্বা হলে সে বলেছে প্লিজ আই লাভ টু হিয়ার ইউর কোয়েশ্চেন। সেটা বলেছে যে আমি এটা সবসময় বলে, এরকম আপনি প্রসিডিংস দেখলে এর আগেও বলেছে নো নো মিস্টার লি প্লিজ প্লিজ আই আন্ডারস্ট্যান্ড, এরকম বলে। তো এরকম হয় কি, প্রশ্ন যখনই বড় হয়, এটা কিন্তু এটা বাংলাদেশেও হয় অনেক সময়, ভাই আপনি আপনার প্রশ্নটা করেন, যে আপনি কোনটা বলতে চাচ্ছেন সেটা করেন। অনেক সময় কথা লম্বা হয়, ইয়ে হয়, আমার কথা অনেক সময় মানে প্রশ্ন অনেক সময় লম্বাও হয়। তো উনি এটা বলেছেন। আবার ওই দিনই ওই অনুষ্ঠানেই ওই প্রেস ব্রিফিংয়েই উনি শেষে আবার যেটা করেন মুখপাত্র, সময় থাকলে, আমি দেখছি দীর্ঘদিনের এই প্র্যাকটিস মুখপাত্রের, যে সময় থাকলে উনি নিজের থেকে কয়েকজনকে বলেন। কিন্তু উনি সেদিন ওই প্রেস ব্রিফিংয়ে, আমার প্রথমটা ছিল 17 মিনিটে, যেটি আমি প্রশ্ন করেছি, প্রশ্ন একটু বড় হয়েছে, উনি বলেছেন আই লাভ টু হিয়ার ইউর কোয়েশ্চেন, যে আপনি আপনার প্রশ্নে, কথা হলো যে আপনি আপনার প্রশ্নটি করেন, এরকম যে আমি ঘটনা প্রবাহ তার জানা আছে, এটাও বলেছে যে আমি আমার ঘটনা প্রবাহগুলো জানি। তো এরপরে এই 26 মিনিটে উনি আবার আমাকে বলেছেন ইয়েস স্যার ইউ বলে, তখন কিন্তু আমি বলছি আপনার প্রশ্নটা শুনেন, নাও গোয়িং ব্যাক টু বাংলাদেশ। তখন আমি বলছি আবারই আমি বাংলাদেশে ফেরত যেতে চাই, বলে আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টের বিষয়ে তার জানতে চেয়েছি, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে প্রিজনগুলো, আপনি দেখবেন যে এত বেশি, তারা ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি লোক সেখানে আছে। তো এই বিষয়গুলো তারা জানতে চেয়েছি। তো যদি আমাকে থামিয়ে দিই তো বা এরকম করতো, আর এটা কোনো নর্মসের মধ্যে পড়ে না, যিনি নিয়ে প্রশ্ন তুলছেন, যারা এটা নিয়ে আলোচনা করছেন, মানে তারা মনে করেছেন যে একটা বিষয় পেয়েছি ওর একটু খেয়ে ফেলি বা একটু দেখাই দিই, মানে এটা এক ধরনের হিংসাত্মক মনোভাব বলবো, এটা খুব ভালো রুচির পরিচয় বহন করে না। বহির্বিশ্বে তো দেখছে, আমি তো তাদেরকে পরে আমি এগুলো নিয়ে আলাপ করেছি, কফি নিয়ে, আমি কফি খেতে খেতে ওদেরকে যখন বলছিলাম, সবাই হাসাহাসি করছে। এবং যে ওই যে আপনার ওই যে চিঠি দিয়েছে আমার ক্রেডেনশিয়াল বাতিল করবে, মানে এটা মোটামুটি এটা কিন্তু খুব ভালো, এবং অনেক সময় কিন্তু ইংরেজিতেও হচ্ছে। বাংলা হলে আমি কিন্তু ধরেন অনেক সময় আমার বদনাম হবে বলে আমি বলবো না, আমাদের দেশের বদনাম বা ইয়ের বদনাম, যে আমাদের সাংবাদিকতার মানদণ্ড নিয়ে অনেক ইয়ে হতে পারে, কিন্তু আমি অতটুকু নিচে নামতে পারি না যে এরকম করে আমি ডেমোক্রেসির জন্য, পরিস্থিতির জন্য প্রশ্ন করতে পারি, কিন্তু আমি এরকম আমার প্রফেশনালিজম হেয় প্রতিপন্ন হোক আমি বা অন্য কাউকে দিয়ে, সেটি আমি চাইবো না। কিন্তু ওরাও দেখছে কিন্তু ইংরেজিতে আসছে এবং ইয়ে করছে, কারণ বিষয়টা তো তার জানা, যেহেতু এই প্রশ্নটা এনেছে, অন্য কিছু করলে হয়তো তার কনসার্ন ছিল না, এখানে তো তার কনসার্ন আছে, কারণ তারা বলছে যে তারা আমাকে থামিয়ে দিয়েছে, তখন সে তো এটা নোটিসে নিবেই। তো এই ধরনের করে কিন্তু আমাদের প্রফেশনকে হেয় প্রতিপন্ন করছে। হয়তো সরকারকে সার্ভ করতে পারছেন ওনারা, কিন্তু প্রফেশনকে হেয় প্রতিপন্ন করছেন, মানুষের চরিত্র হরণ করছেন, যেটি করা কখনোই কাঙ্ক্ষিত না। এই ধরনের পরিস্থিতি, বরং এই ধরনের, আমি জানি না এর থেকে কি ফায়দা হাসিল হবে, যে সরকারের আপনি মন্ত্রী থেকে শুরু করে তারা দেখছি এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। এখন আমি যদি ধরি যুক্তির খাতিরে যে আমি বিএনপি মনা বা বিএনপি ঘরনা অথবা বিএনপি করি, তা আপনি সাংবাদিকতা করে আওয়ামী লীগ করতে পারবেন, আমি সাংবাদিকতা করে বিএনপি করতে পারবো না কেন? আর সাংবাদিকতা করলে রাজনীতি করা যাবে না এমন তো কোনো কথা নাই। আমি যে পত্রিকায় কাজ করেছি, ইত্তেফাকের সম্পাদক উনি তো আনোয়ার হোসেন মঞ্জু, উনি এখন সরকারের ক্যাবিনেটে আছেন। আমাদের সদ্য ইকবাল সুবহান চৌধুরী, উনি তো তথ্য উপদেষ্টা, এট দ্য সেম টাইম উনি অবজারভারের এডিটার। আর যারা কথা বলছেন, যারা অনেকে কথা বলছেন, যারা হয়তো সরকারের অত্যন্ত প্রিয়ভাজন বা সরকারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ বা ঘনিষ্ঠতার কোনো কোনো ক্ষেত্র তৈরি হবে, আমরা তো এগুলো মোটামুটি জানি। তো সুতরাং আপনার অবস্থানে যদি আপনি ঠিক না থাকেন, আমি আপনাকে স্লেউট করতাম, আমি মানতাম, আমি বিনা বাক্যে আমি আপনাকে সব কথা মেনে নিতাম যদি আপনি সেরকম হতেন। আপনি তো সেরকম না, আপনি তো পার্টিজান, আপনি এ ধরনের এইরকম একটা অবস্থা চলছে, আপনি পার্টিসিপেট করছেন সাংবাদিক পরিচয়ে, কিন্তু বলছেন বিএনপির মতো একটি দল, জনমানুষের সমর্থন আছে, আপনি তাকে প্রতিক্রিয়াশীল, মৌলবাদী, হিংস্র, সন্ত্রাসী বলে এক চেটিয়ে আপনি তার বিরুদ্ধে কথা বলছেন। এট দ্য সেম টাইম যে মানুষ এখানে গুম হচ্ছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, তুলে নিয়ে গুলি করে সদ্য বিবাহিতা স্ত্রীকে আপনার বিধবা করছে, সন্তান হারা হচ্ছে, সে বিষয়ে কিন্তু আপনি কোনো কথা বলছেন না। তো আপনার তো এটা তো হলো না, মানে আপনার কথা বলে তো দুদিক নিয়ে কথা বলতে হবে। আমিও কথা বলে এগেইন রাজনৈতিক সহিংসতা, যেমন আপনি নিশাদে সেই বিশাল যেটি সর্বশেষ প্রেস ব্রিফিং করলেন কালকে, আপনি বোধহয় কালকেও ছিলাম টেলিকনফারেন্সে, উনি স্টেট ডিপার্টমেন্টে করেছেন, আমাকে এখানে কানেক্ট করেছেন এই আপনার প্রেস সেন্টার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এখানে আরো আমি জানতে চেয়েছি যে আপনারা বলেছেন যে সরকারকে ডায়ালগে এঙ্গেজ হতে বলেছেন,
কিন্তু সরকার বলছেন প্রধানমন্ত্রী সহ যে আমরা কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করব না আমাদের এই অভ্যন্তরীণ ইস্যুতে। তো আপনি কি মনে করেন যে আপনার এই ডায়ালগটা বা আপনি এই কলটা এটা কি কাজ করবে বা এই ধরনের কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা? এবং খালেদা জিয়াকে গ্রেফতারে পরোয়ানা জারির পরে আপনি কি মনে করেন যে সমঝোতার পক্ষটা ওইরকম উন্মুক্ত আছে কিনা? তখন উনি উত্তরে সেটি বলেছেন যে হ্যাঁ, আমরা এটা অভ্যন্তরীণ বিষয়, আমরা আশা করি বাংলাদেশের জনগণ সে ধরনের তার একটা সমাধানে পৌঁছবে, বাট আমাদের কনসার্ন হলো সেখানে যে অস্থিরতা চলছে, যে রাজনৈতিক সংঘাত চলছে, সেগুলো আমাদের কনসার্ন, আমরা এগুলো দেখবার বিষয় আছে। আর আমাদের সেক্রেটারি অফ স্টেটের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে, এটার উদ্ধৃত করে উনি বলেছেন যে সেক্রেটারি অফ স্টেট ক্যাটাগরিক্যালি বলেছেন যে বাংলাদেশে সেখানে রাজনৈতিক সহিংসতা বন্ধ হওয়া দরকার, বিরোধী দলে তাদের উন্মুক্ত রাজনীতি চর্চার করার সুযোগ থাকা দরকার। প্রশ্নের প্রেক্ষিতে আলোচনার কোনো কথা বলেছেন? সুযোগ থাকা দরকার। হ্যাঁ, উনি তো আলোচনার কথা তো তারা বারবারই বলছে, এখনও সে বলতেছে আমরা প্রত্যাশা করি একটি সমঝোতায় উপনীত হবে উভয় দল এবং বিরোধী দল। সিভিল, কালকে আরও নতুন কথা বলেছে, সিভিল সোসাইটির স্পেস থাকতে হবে, মিডিয়ার স্পেস থাকতে হবে। আপনি এটার প্রশ্ন ছিল না, তার রিড আউটের মধ্যেই ছিল যে আপনি সিভিল সোসাইটির স্পেসকে যদি ন্যারো করেন, স্তব্ধ করেন, আপনি যদি সাংবাদিকতার অবাধ সংবাদ মাধ্যমের আপনার কথা বললে আপনি নিরপেক্ষ, আপনার কথা বললাম না আপনি আমার টুটি চেপে ধরবেন, এটা তো হতে পারে না। এটা তো একটা সহনশীল সমাজ ব্যবস্থা, বিশেষ করে ওয়েস্টার্ন যারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে তারা তো এটা মেনে নিতে পারে না। আচ্ছা মুশফিকুল ফজল আনসারী, আমার খুব বেশি সময় পাবো না, আমরা 2 মিনিটের মধ্যে ছোট দুইটা বিষয় আপনি খুব স্পষ্ট করে জানতে চাবো। প্রথমত হচ্ছে যে একটু পুরনো প্রসঙ্গে, তারপরে আমি খুব স্পষ্ট করে আপনার কাছে জানতে চাবো যে এই যে আপনার বিরুদ্ধে অভিযোগ, যে আপনি যেটা বললেন যে অনেকে সাংবাদিকতার নামে আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে, তো আপনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা বাংলাদেশ মিশন বলুন কিংবা অন্য যারাই করে থাকুক, এই যে এখানকার যে কমিউনিটি সংবাদপত্র এর মাধ্যমে করে থাকুক, যে আপনি কি তাহলে এই বিএনপি দলীয় পারপাস সার্ভ করছেন এখানে? না, এখন বিষয়টা হচ্ছে যে প্রশ্নটি ওরা করেছে যে আমি বিএনপির সভা সমাবেশে বক্তৃতা করেছি, এটাই তো বোধহয়, আমি জানি না, মানে ওরা বলেছে যে বিএনপির সভা সমাবেশে আমি বক্তৃতা করেছি, গিয়েছি আমি আবার সাংবাদিকতা। বিএনপির সভা সমাবেশে তো আমাদের সমাজটা তো বিভাজিত, আমাদের সাংবাদিক, আপনিও জানেন আমাদের সাংবাদিক ইউনিয়ন বিভাজিত, সাংবাদিক আমরা দুই, বিএনপি আওয়ামী লীগ, এটা বলার কিছু নাই, বিএনপি সমর্থক, প্রো আওয়ামী লীগ, প্রো বিএনপি। তো আমি প্রো বিএনপি ফোরামের সদস্য, আমি সেই ভাষায় সাংবাদিক ইউনিয়নের সদস্য, আমি তো সেইভাবেই আমার সাংবাদিকতার ভিতরে থেকে, হ্যাঁ সাংবাদিকতার ভিতরে থেকে সাংবাদিকতার মানদণ্ড বজায় রেখে যেটুকু করা দরকার। এখন আমি কিন্তু আমি যদি গণতন্ত্র নাই এই কথা বলি, এটা যদি আপনি বলেন এটা বিএনপির পক্ষে চলে গেল, বাংলাদেশে কি গণতন্ত্র আছে আমি সবিনয় জানতে চাই। বাংলাদেশে কি মানুষের অধিকার আছে? তাহলে বাংলাদেশে কি মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, চলাফেরা করতে পারছে? এখন এগুলো যদি আমি বলি বিএনপির পক্ষে চলে যাচ্ছে, এখন আপনি আমাকে বলবেন যে আমি তো বিএনপির, তাহলে আমি সংক্ষেপে 1 মিনিটের মধ্যে আপনাকে জানতে চাইবো, তাহলে বাংলাদেশের এই যে আপনার, আমি দুইটা সংবাদের উদ্ধৃতি দিয়ে বলি, যেমন যে আপনার নয়াদিগঞ্জ যে খালেদা জিয়া গ্রেফতার হলে অসহযোগ আন্দোলন শুরু হবে, এখন যে পরিস্থিতি তো আছেই, তার মধ্যে সাথে অসহযোগ শুরু হবে। তারপর যুগান্তর করেছে যে দুদলের অনর অবস্থানের সংকট বাড়ছে। তারপর আমার দেশ সংবাদ করেছে যে আগামীকাল থেকে ফের 72 ঘন্টার হরতাল। এবং আপনি যেটা বললেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দিলে আপনার মূল্যায়ন কি বর্তমান? না, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই নাজুক, এবং সরকারের যে একগুয়েমি, সরকারের যে আপনার গণতন্ত্র মানেই হলো সহনশীলতা, আপনার কথা বলার সুযোগ থাকতে হবে। এগুলো তো নতুন করে বলার দরকার নেই, অনেকেই বলছেন। এখন তারা কথা বলবে না, আলোচনা করবেন না, সংলাপ করবেন না, এবং বিরোধী দলকে আপনার পিটিয়ে নেস্তানাবুদ করে দেবেন, মানে একদম সর্বোচ্চ তারা কিন্তু এগুলো করছেনই একদম। তাকে তো আপনি একটা আপনি গণতন্ত্রের দাবি করছেন, গণতান্ত্রিক পরিবেশ আছে বলে দাবি করছেন, কিন্তু আপনি আপনার প্রতিপক্ষকে একদম ক্যাটাগরিক্যালি তাদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার আপনি চেষ্টায়, যেখানে মাহবুল আলম হানিফ শুনলাম উনি বলেছেন খালেদা জিয়াকে আজীবন কারাগারে থাকতে হবে। তারপরে আরও দেখলাম আমি যে এই বিশেষ করে পরীক্ষার সময় হরতালের বিষয়ে আমি দেখলাম যে বলতেছেন এই শিক্ষামন্ত্রী, উনি বলছেন যে যারা হরতাল দিচ্ছে ওরা মূর্খ। তো এখন তো হরতালের আগে অবরোধ হয়েছে, তারপরে পরীক্ষার রুটিন হয়েছে। তখন কিন্তু পরীক্ষার রুটিন হওয়ার পরে আওয়ামী লীগ দিনের পর দিন হরতাল করেছে এবং অবরোধ দিয়েছে। তো তখন তারা কি মূর্খ ছিল না? তো এই ধরনের আপনার পক্ষে গেলে আমার ওইটাই অদ্ভুত লাগে যে আপনার পক্ষে গেলে সব ঠিক আছে, আপনার বিপক্ষে গেলেই না আপনি আমাকে বিরুদ্ধচারী, আমি ষড়যন্ত্রকারী। তো বাংলাদেশের যে পরিস্থিতির কথা আপনি বললেন, আপনি সবশেষ আমাদেরকে এক বাক্যে যদি বলেন যে এই পরিস্থিতিতে আপনি কি দেশে ফিরে যাবেন বা যাওয়াটা নিরাপদ মনে করছেন? দেশে তো দেশই আমার, মানে দেশের বাইরে থাকার, আমি বহু দেশে আমি গিয়েছি কভার করার জন্য, অনেক দেশে গিয়েছি। এ ধরনের পরিস্থিতি এটা আমি কেন, অনেকের উপর তো এ ধরনের পরিস্থিতির, আর আমি আমার জ্ঞানত আমি কোনো ধরনের অন্যায় কাজ আমি করিনি, আমি আমার পেশাগত কাজটি করেছি।
এবং সেই ধরনের এবং সব প্রসিডিং সব কিছুই আছে। এখন এই ধরনের কিন্তু সরকার তো নর্মাল নর্মস এবং প্র্যাকটিস মানেন না। আমরা যা দেখছি তাতে কিন্তু কোনো হিতাহিত জ্ঞানের প্রয়োগ আছে বলে আমি মনে করি না। আমি খুব দুঃখিত এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে। তো আমরা দেখেছি সম্পাদক পরিষদ তাদের একটা বিবৃতি দিয়ে নিস্তার পায়নি। আর এবং এখানকে সম্পাদক পরিষদ সম্পাদকদের একটা সংগঠন, সেখানেও কিন্তু প্রকারান্তরে যে প্রভাব করার যে হীন চেষ্টা, সব জায়গায় আমার কথা বলতে হবে, আমার পক্ষে থাকতে হবে, আমার ইশারায় চলতে হবে। এটা তো এজ এ ডেমোক্রেটিক সিটিজেন উই ক্যানট টলারেট। যদি দেশের পরিস্থিতিতে আপনি কি নিরাপদ বোধ করছেন? না, জাস্ট নিউজ বন্ধ করে দিয়েছেন। জাস্ট নিউজের মতো একটি নিউজ পোর্টাল কি বা এমন করতে পারতো? কতজনই বা ভিউয়ার্স ছিল? আপনি সেটা সহ্য করতে পারলেন না। আপনি বলেন ক্যাটাগরিক্যালি কোন জিনিসটা জাস্ট নিউজ, আপনি ব্যাখ্যা চাইতে পারতেন, আপনি বলতে পারতেন। আপনি একদম সরকারের যন্ত্র ব্যবহার করে আপনার তাকে বন্ধ করে দিতে হবে। আপনি কি কোনো ধরনের আশঙ্কা বোধ করেন দেশে ফিরে যাওয়ার? আশঙ্কা তো আছেই। দেশে যখন থাকি আমি প্রত্যেকটা মাইক্রোবাস দেখলেই আমি আটকে উঠি, এই বুঝে আমাকে তুলে নিতে আসছে। তো এই ধরনের আতঙ্কের মধ্যে তো আছি, থাকতেই হবে। কিন্তু তাই বলে বিবেক তো আর বন্ধক দিতে পারি না। তো আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, অংশগ্রহণ করার জন্য আলোচনায় আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের বিশেষ প্রেসবি অনুষ্ঠান। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।